ডাকিনী পর্ব সংখ্যা 43। ফ্লোরে পড়ে আছে লামিয়া। হামিদার কান্নাকাটি শুনে নিচে থেকে দৌড়ে এসেছে সবাই। বোনকে রক্তাক্ত অবস্থায় দেখে পাথর হয়ে দাঁড়িয়ে আছে রাশেদ আরিফ। এদিকে আজমেরি বেগম কান্নায় ভেঙে পড়েছেন। সবসময় বাড়ি মাতিয়ে রাখা নাতনি আজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখে নিজেকে ধরে রাখতে পারছেন না তিনি। লাবিব, আবির, সাফওয়ান, জাহিদ যেন কোনো কথা বলার ভাষা পাচ্ছে না। ছবি চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। আশেপাশে তাকিয়ে পাশ ফিরে তাকাতেই দেখল শুভ্র জ্ঞান হারিয়ে পড়ে আছে। ছবি আর না দাঁড়িয়ে দ্রুত গিয়ে ফ্লোরে বসে পড়ল আর শুভ্রকে ডাকতে লাগলো। লাবিব কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে লামিয়ার পাশে বসে লামিয়ার মাথাটা নিজের কোলে রাখলো। সারাদিন তার সাথে ঝগড়া করে বেড়ানো মেয়েটাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে লাবিবের ভীষণ যে কষ্ট হচ্ছে। লাবিবের সম্পূর্ণ শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা গলায় লামিয়াকে ডাকতে লাগলো, কিন্তু কোনো রেসপন্স নেই। লাবিব বেশ কিছুক্ষণ লামিয়াকে ডাকতে লাগলো, কিন্তু লামিয়া কোনো কথা বলছে না দেখে সাফওয়ান তাড়াহুড়ো করে আবিরের উদ্দেশ্যে বলল, আবির, দ্রুত গাড়ি বের কর, যা। এখানে এভাবে রেখে সময় নষ্ট করে লাভ নেই, ওকে এখন হসপিটালে নিতে হবে। সাফওয়ানের কথা শুনে আবির আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল গাড়ি বের করতে। রাশেদ, আরিফ, তায়েব, মাহির যেন পাথর হয়ে দাঁড়িয়েছে। সাফওয়ান তাদের এই অবস্থায় দেখে আর কিছু না বলে লাবিবকে বলল, লাবিব, তুই ওকে কোলে নিয়ে আয় জলদি। লাবিব লামিয়ার ফ্যাকাশে মুখের দিকে তাকালো, তারপর একটা শুকনো ঢোক গিলে লামিয়াকে 5 কোল করে কোলে তুলে পেছন থেকে কারোর হাত এসে থামিয়ে দিল। লাবিব পেছনে ফিরে তাকাতে দেখলো শুভ্র টলটল চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লাবিব শুভ্রর দিকে তাকিয়ে বলল, শুভ্র, তুই পারবি না, আমি নিয়ে যাচ্ছি। শুভ্র লাবিবের কথা শুনে তার রক্তিম চোখে দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমার বউ, আমি পারবো, তুই সরে যা। লাবিব আর কথা না বলে সরে গেল। শুভ্র কাঁপা কাঁপা হাতে লামিয়াকে কোলে তুলে লাবিব আর কোনো কথা না বলে সরে গেল। শুভ্র কাঁপা কাঁপা হাতে লামিয়াকে কোলে তুলে দরজার দিকে পা বাড়াতেই কেউ পিছন থেকে শুভ্রর শার্ট টেনে ধরল। শুভ্র পেছনে ফিরে তাকাতেই দেখল মীর আদনান আলীর বড় নাতি আব্দুল আশিক তার শার্ট ধরেছে। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই আশিক চেঁচিয়ে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমার কেশবতীকে? ছেড়ে দাও বলছি। তোমরা আমার থেকে আমার কেশবতীকে দূরে সরাতে পারবে না। শুভ্রর চোয়াল শক্ত হলো, তারপর আশিকের দিকে তাকিয়ে রইল রক্তচক্ষু নিয়ে। নূর দ্রুত এগিয়ে এসে আশিককে ঝাপটে ধরে শুভ্রর থেকে দূরে সরাতেই শুভ্র আর দেরি না করে চলে গেল লামিয়াকে নিয়ে। রাশেদ, আরিফ তারা সেভাবে দাঁড়িয়ে আছে। হামিদা কান্নায় ভেঙে পড়েছে। লামহা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে হামিদার হাত চেপে আছে। তায়েবা মাহির একে অপরের দিকে তাকিয়ে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। এদিকে আশিক গলা ছেড়ে চিৎকার করছে বাচ্চাদের মতো। মীর আদনান আলী তা দেখে গম্ভীর গলায় বলল, ওর ঘরের তালা কে খুলেছে? অনু মাথা নিচু করে জবাব দিল, দাদু ভাই, আমি ভাইয়াকে খাবার দিতে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তালা দিয়েছিলাম। ভাইয়া কিভাবে বের হলো আমি জানি না। মেয়ের এমন কথা শুনে আব্বাস আলী রেগে ধমকে উঠল, তোমাকে খাবার দিতে বা এ ঘরে আসতে কে বলেছিল? বাড়িতে আর কেউ ছিল না? ধমক শুনে অনু চমকে উঠল, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হলো না। আশিক বেশ পাগলামি করছে। ছেলের এমন পাগলামি দেখে মীর আলিম আর কিছু না বলে ড্রয়িং রুম থেকে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করলো আশিকের ঘাড়ে ইঞ্জেকশন পুশ করতে আশিক আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো ঘুমের ঘোরে। তবে অস্পষ্ট স্বরে বিড়বিড় করতে লাগলো, আমার কেশবতীকে নিয়ে যেও না, ফিরিয়ে দাও ওকে, নিয়ে যেও না ওকে। বলতে বলতে তার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। নূর আর আব্দুল আলিম আশিককে ধরে বিছানায় শুইয়ে দিল। অনু মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আব্দুল আলীর এর স্ত্রী মরিয়ম বেগম ছেলের এই অবস্থা দেখে মুখে আঁচল গুজে কান্না করছে। মীর আদনান আলী আর কিছু না বলে চুপচাপ চলে গেলেন রুম থেকে। জাহিদ, রাশেদ আর আরিফকে সান্ত্বনা দিয়ে তাদের নিয়ে রওনা হলো তাদের বাগান বাড়িতে। একে একে সবাই আশিকের রুম থেকে বেরিয়ে যেতে নূর তার রুমটা তালাবদ্ধ করে নিজের রুমের চলে গেল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আবির, তার পেছনে বসে লামিয়াকে চাপড়ে ধরে পাগলের মতো বিড়বিড় করছে শুভ্র। ভ্রমর, আমার জান, প্লিজ কথা বল, ঝগড়া কর আমার সাথে, কথা বল না প্লিজ ভ্রমর, কথা বল। দেখ আমার কিছু ভালো লাগছে না। এই ভ্রমর, কথা বল না আমার সাথে, চোখ খোল ভ্রমর। বলতে বলতে শুভ্রর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল।
শুভ্রর এমন পাগলামি সাফওয়ান শুভ্রর উদ্দেশ্যে বলল, প্লিজ ভাই নিজেকে শক্ত কর। সাফওয়ান এর কথা শুনে শুভ্র ভাঙা গলায় বলল, কিভাবে শক্ত হব আমি? আমার ভ্রমর্ষি কথা বলছি না, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না আমাদের লামিয়ার। শুভ্র সাফওয়ানের কথার পৃষ্ঠে কোনো কথা বলল না। তাদের গাড়ির পেছনে ফুল স্পিডে বাইক চালিয়ে আসছে তাইব তাইবা মাহির। বোনের এই অবস্থায় তারা বাড়িতে বসে থাকতে পারবে না, তাই তারাও এসেছে তাদের পেছনে পেছনে। হসপিটালের সামনে আসতেই আবির গাড়ি থামালো। শুভ্র দ্রুত লামিয়াকে কোলে তুলে হসপিটালের ভেতরে প্রবেশ করলো। আশেপাশে কোনো রক্ত না দেখতে পেয়ে শুভ্র চেঁচিয়ে উঠতেই পাশের কেবিন থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলো। লোকটা এক নজর শুভ্রর দিকে তাকিয়ে আবার শুভ্রর কোলে থাকা লামিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, ওনাকে আমার সাথে নিয়ে আসুন। বলেই সামনে এগোতে লাগলো। শুভ্র আর কিছু না ভেবে দ্রুত লামিয়াকে নিয়ে চলে গেল ডক্টরের পেছন পেছন। পুরো হলরুম জুড়ে নিস্তব্ধতা, কারোর মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর পর ভেসে আসছে আজমির বেগমের কান্নার চিৎকার, আর পাশেই আবিরা বেগম সান্ত্বনা দিচ্ছে বড় বোনকে। আরিফ মাথা নিচু করে বসে আছে তার পাশেই। দাঁড়িয়ে আছে আয়না, ছবি দোয়াকে কোলে তুলে দাঁড়িয়ে আছে। তোয়াও মন খারাপ করে ছবির গলায় মুখে গুজে আছে। প্রাণপ্রিয় বিগ বসের এই অবস্থা দেখে তোয়াও যেন একটা ঘোরের মধ্যে আছে। সোফার এক কোণে বসে রাশেদ ফোনে কথা বলছে আবিরের সাথে। এর মধ্যে হঠাৎ কিছুর শব্দ পেতেই সবাই পাশে ফিরে তাকাতে দেখলো লামহা জ্ঞান হারিয়ে পড়ে আছে ফ্লোরে। লামহাকে হঠাৎ জ্ঞান হারাতে দেখে সবাই ভয় পেয়ে গেল। প্রথমে ছোট্ট বোনকে রক্তাক্ত অবস্থায় দেখে, এখন মেজু বোনকে ফ্লোরে অজ্ঞান হয়ে গড়িয়ে পড়তে দেখে হামিদা আর নিজেকে ধরে রাখতে পারল না। লামহা বলে চেঁচিয়ে উঠে দৌড়ে গিয়ে হাঁটু ভেঙে বোনের কাছে বসলো। এক একে সবাই দৌড়ে খেলো লামহার কাছে। আরিফ দৌড়ে লামহার মাথা নিজের কোলে তুলে নিয়ে আয়নার উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। আরিফের কথা শুনে আয়না দৌড়ে পানি আনতে চলে গেল। এদিকে লামহার কিছু হয়েছে ভেবে আবির ফোনের ওপাশ থেকে অস্থির গলায় রাশেদকে বলতে লাগলো, রাশেদ রাশেদ, লামহার কি হয়েছে? রাশেদ কথা বল ভাই, কি হয়েছে আমার লামহার? রাশেদ ফোন কানে তুলে তাকিয়েছে লামহার দিকে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না তার। বোনদের এই অবস্থা দেখে রাশেদ যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। রাশেদকে দাঁড়িয়ে থাকতে দেখি শারমিন রাশেদ আর এর থেকে ফোন নিয়ে আবিরকে জানিয়ে দিল লামহার কিছু হয়নি, জ্ঞান হারিয়েছে, এতটুকু। যা শুনে আবির আরও অস্থির হয়ে পড়ল। শারমিন রাশেদের কাঁধে হাত রেখে বলল, রাশেদ ভাই নিজেকে শক্ত করো, আপনি যদি এই অবস্থায় ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে? শারমিনের কথা শুনে রাশেদ নিষ্প্রাণ চোখে তাকালো শারমিনের দিকে। শারমিন রাশেদের দিকে তাকিয়ে বলল, কিছু হবে না, আপনি ধৈর্য ধরুন, আর এখন আমাদের উচিত লামহাকে হসপিটালে নিয়ে যাওয়া। রাশেদ শুকনো ঢোক গিলে মাথা নাড়িয়ে এগিয়ে গেল লামহার কাছে। আরিফ লামহার চোখ মুখে পানির ছিটা দিচ্ছে, তবুও লামহা চোখ খুলছে না। দুই নাতনির এই অবস্থা দেখে আজমিরি বেগম এবার জোরে কেঁদে উঠল। তা দেখে শফিকুল খান তাকে ধমকে উঠল। আজমিরি বেগম কান্না করতে করতে বলল, আমার পোলাপাইন গো উপরে কারো নজর পড়ছে, তাই গো এই অবস্থা। আমার এই নাতনি মেডিকেল আর এক নাতনি এই অবস্থায়। কি হয়েছে আমগো বাড়ির পোলাপাইনের? আমি কিচ্ছু বুঝতাছি না। আবিরা বেগম আজমির বেগমকে সান্ত্বনা দিয়ে বলল, কিছু হয় নাই বুবু, তুমি কাইন্দো না, তুমি পরে অসুস্থ হয়ে যাইবা, আমি মইরা যাই, আমার নাতনি গুলা জানি সুস্থ থাকে, আল্লাহ যেন আমার নাতনি গুলারে ভালো কইরা দেয়। আল্লাহ কোন পরীক্ষায় পালাইলো আমারে, আমার দাদু ভাইকে তুমি সুস্থ কইরা দাও আল্লাহ, বলে হু হু করে কেঁদে উঠল আজমিরি বেগম। চোখ মুখে পানি, আর 1000 টাকার পরও লামহার জ্ঞান ফিরছে না দেখে রাশেদ আর কিছু না ভেবে লামহাকে 5 কল করে জাহিদের দিকে তাকিয়ে বলল, গাড়ি বের করো। জাহিদ আর কিছু না বলে দ্রুত চলে গেল গাড়ি বের করতে। রাশেদ লামহাকে কোলে তুলে আসিফের দিকে তাকিয়ে বলল, তোরা আসতে হবে না, তুই বাড়িতে থাক। বড় ভাইয়ের কথা শুনে আরিফ মাথা নাড়াতেই রাশেদ বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে আবিরের কেমন পাগল পাগল লাগছে সব কিছু, তার কোনো কিছু ভালো লাগছে না। লামহা হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে কেন তা ভেবে পাচ্ছে না আবির। তাকে এমন দেখে লাবিব ভাইয়ের কাঁধে হাত রাখলো।
সাফওয়ান বাড়িতে ফোন করতেই শারমিন জানালো লামহাকে নিয়ে রাশেদ আর জাহিদ হসপিটালে রওনা হয়েছে। শুভ্র লামিয়াকে নিয়ে কেবিনে বসে আছে। ক্ষত তেমন গুরুতর হয়নি, সামান্য চোট পেয়েছি। জ্ঞান হারানোর কারণ তার ঘাড়ে কেউ ইনজেকশন পুশ করেছে, যার কারণে সে গভীর ঘুমে অচেতন হয়ে আছে। শুভ্র ভেবে পাচ্ছে না কে করেছে এসব আর কেন করেছে। লামিয়ার উপরেই অ্যাটাক কেন করেছে বুঝতে পারছে না শুভ্র। তখনই হুড়মুড় করে কেবিনে প্রবেশ করলো মাহির, তাইবা। শুভ্র তাদের দেখে ভ্রু কুচকে কিছু জিজ্ঞেস করার আগেই তাইবা বলে উঠল, মেজো আপা জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে, তাকে এখানে আনা হচ্ছে। আবির ভাই ভেঙে পড়েছে, তাকে সান্ত্বনা দিয়ে আসুন। ততক্ষণে আমি লামুর পাশে আছি। তাইবার কথা শুনে শুভ্রের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে আর কিছু না বলে উঠে দাঁড়িয়ে লামিয়ার দিকে তাকিয়ে লামিয়ার কপালে চুমু এঁকে দিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। শুভ্র বেরিয়ে যেতে মাহির তাইবা দৌড়ে লামিয়ার পাশে গিয়ে লামিয়ার পুরো শরীর চেক করতে লাগলো। কপাল ছাড়া আর কোথাও ব্যথা পেয়েছে কিনা দেখতে লাগলো। গাড়ি হসপিটালের সামনে এসে দাঁড়াতেই আবির দৌড়ে গেল সেদিকে। রাশিদ পাঁচ কোলে তুলে লামহাকে বের করতেই আবির হুড়মুড়িয়ে সেখানে পড়ল লামহার উপর। লামহা পাখি, আমার পাখি, কি হয়েছে তোর? চোখ খোল পাখি, কথা বল। বেশ অস্থির হয়ে বলল আবির। রাশিদ আবিরকে সরিয়ে দিয়ে লামহাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, প্লিজ একটু সর, আমার বোনটাকে একটু জ্ঞানে ফিরতে দে। আগে ওকে ডক্টর দেখিয়ে নি, তারপর তুই ডাকাডাকি করিস। বলে ডক্টরের কেবিনে চলে গেল। আবির দৌড়ে যেতে লাগলো রাশিদের পেছন পেছন। লাবিব, শুভ্র, জাহিদ, সাফওয়ান আবিরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেই তারাও হসপিটালের দিকে গেল। আমি কোথায়? হসপিটালের বেডে। মাহিরের কথা শুনে লামিয়া লাফিয়ে উঠে বসলো শোয়া থেকে। তারপর চঞ্চল চোখে আশেপাশে চোখ বুলিয়ে মাথায় হাত রাখতেই বুঝলো মাথায় ব্যান্ডেজ করা। মাহির, তাইবা লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের এমন তাকাতে দেখে লামিয়া বলল, আমি এখানে কি করে এলাম উড়ে উড়ে? তাইবের কথা শুনে লামিয়া বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেললো। বিরক্ত হয়ে কিছু বলার আগে দেখলো শুভ্র আর জাহিদ কেবিনে প্রবেশ করলো। লামিয়া ছোট ছোট চোখ করে শুভ্রর দিকে তাকাতেই দেখলো শুভ্র শান্ত চোখে তার দিকে তাকিয়ে এক পা দু পা করে এগিয়ে আসছে। শুভ্রকে লামিয়ার দিকে যেতে দেখে মাহির তাইবা সরে গিয়ে বলল, আমরা মেজো আপাকে দেখে আসি। লামিয়া, তুই থাক। তাদের কথা শুনে লামিয়া ভ্রু কুচকে বলল, মেজো আপাকে দেখে আসবি মানে কি হয়েছে মেজো আপার? জানি না, জ্ঞান হারিয়ে পড়ে গেছে। তাই এবার কথা শুনে লামিয়ার কপালে ভাঁজ পড়ল। জ্ঞান হারিয়েছে মানে কি হয়েছে আবার? চল আমিও যাব তোদের সাথে। বলে দ্রুত বেড থেকে নামতেই শুভ্র লামিয়ার পথ আটকে দিল। তারপর জাহিদের উদ্দেশ্যে বলল, এদেরকে নিয়ে বিদায় হও। জাহিদ আর কিছু না বলে মাহির তাইবাকে নিয়ে বেরিয়ে গেল। তাদের বেরিয়ে যেতে দেখে লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে বলল, কি সমস্যা আপনার? আমার পথ আটকালেন কেন? শুভ্র শান্ত কণ্ঠে জবাব দিল, তোর শরীর ভালো না তাই। আপনাকে বলেছি আমার শরীর ভালো না? হ্যাঁ বলেছি, আমাকে যেতে দিন। মেজো আপার কি হয়েছে? আমি দেখব মেজো আপাকে, এখন না পরে। লামহার কিছু হয়নি। তেমন কিছু না হলে হঠাৎ জ্ঞান হারাবে কেন? আমি বললাম তো কিছু হয়নি। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু এখন আমাকে যেতে দিন। আমিও দেখতে চাই আপাকে। এখন না পরে। না, এখনই যাব। সবসময় জেদ করবি না। আমি বলছি না ওর কিছু হয়নি। যদি কিছু নাই হয় তাহলে যেতে দিচ্ছেন না কেন? কি সমস্যা আপনার? অনেক সমস্যা। আমার কি সমস্যা? তুই অসুস্থ, এটাই আমার সমস্যা। কে বলেছে আমি অসুস্থ? আমি পুরোপুরি সুস্থ, দেখেন। বলেই লামিয়া বেডের থেকে নেমে হাত পা নাচাতে লাগলো। শুভ্র লামিয়ার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। এই মেয়ে এখনও দুর্বল, তবুও বাদরের মতো লাফাচ্ছে। মানে এই মেয়ের এত এনার্জি কোথা থেকে আসে বুঝতে পারে না শুভ্র। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, বাদরের মতো লাফালাফি শেষ হলে এখানে চুপচাপ বস। লামিয়া হাত পা নাড়ানো রেখে শুভ্রর দিকে তাকালো। তারপর দাঁত কেলিয়ে হেসে বলল, আপনি চুপচাপ বসে থাকুন, আমি গেলাম। বলেই ফুরং করে দরজা খুলে দৌড় দিল। শুভ্র আশ্চর্য চোখে তাকিয়ে আছে লামিয়ার যাওয়ার দিকে। এই মেয়ে যে লাফাতে লাফাতে তাকে বোকা বানিয়ে চলে যাবে তা বুঝতে পারেনি। শুভ্র দাঁত চেপে বলে উঠল, লামিয়ার বাচ্চা, তোর কপালে মার ফরজ হয়ে গিয়েছে। বলেই হাত মুষ্টিবদ্ধ করে হাঁটতে লাগলো লামিয়ার পিছু পিছু। কংগ্রাচুলেশনস আবির ভাই, আপনি বাবা হতে চলেছেন। বলে ডক্টর আবিরের সাথে হ্যান্ডশেক করলো। আবির স্তব্ধ হয়ে তাকিয়েছে লামহার দিকে। লামহার তখনও জ্ঞান ফিরেনি। এদিকে লাবিব, সাফওয়ান, রাশেদ, জাহিদ হা করে তাকিয়েছে আবিরের দিকে। সবে দৌড়ে
কেবিনে প্রবেশ করেছে লামিয়া। ডক্টরের কথা শুনে হাতে তালি দিতে দিতে কেবিনে প্রবেশ করলো সে। মাহির, তাইব, তাইবা এতক্ষণ বসে বসে ডক্টরের সাথে কথা বলছিল। লামিয়াকে হাতে তালি দিতে দেখে তারাও হাতে তালি দিয়ে উঠলো। এর মধ্যে তাইবা হঠাৎ সিটি বাজাতেই আবিরের ধ্যান ফিরল। লামিয়া হাতে তালি দিতে দিতে এগিয়ে এসে আবিরের হাত ধরে বলল, অভিনন্দন আবির ভাই, আপনি আপনার বড় ভাইয়ের আগে যে এই খুশির খবরটা সবাইকে শোনাবেন আমরা জানতাম না। আবির আহাম্মক এর মতো তাকিয়ে আছে লামিয়ার দিকে। একে একে তাইব, তাইবা, মাহির এগিয়ে এসে আবিরের সাথে হ্যান্ডশেক করিয়ে অভিনন্দন জানালো। আবির তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। কী হলো, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। এদিকে রাশেদ লামিয়াকে দেখে গিয়ে বোনের মাথায় হাত রাখতেই লামিয়া মাথা তুলে রাশেদের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, কি বড় ভাই, তুমি তো মামা হতে চলেছ। রাশেদ লামিয়ার কথা শুনে হালকা হেসে বলল, আর তুই খালা। রাশেদের কথা শুনে লামিয়া হেসে উঠল। রাশেদ লামিয়ার মাথায় ব্যান্ডেজ করে হাত বুলাতে বুলাতে বলল, বেশি ব্যথা করছে না বড় মিয়া? সত্যি? আরে সত্যি। রাশেদ হেসে লামিয়ার মাথায় চুমু খেলো। এরপর এগিয়ে গিয়ে লাম্বার পাশে গিয়ে দাঁড়িয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবিরের দিকে তাকিয়ে বলল, তোর জন্য আমার বোনের এই অবস্থা আমি ছাড়বো না দেখিস। আবির শুকনো ঢোক গিলে ধীর পায়ে গিয়ে এসে লাম্বার দিকে গেল। লামিয়া আবিরের অবস্থা দেখে হেসে আবিরের বাহুতে ধাক্কা মেরে বলল, কী সমস্যা, এত ভয় পাচ্ছেন কেন? আবির লামিয়ার দিকে তাকিয়ে ঢোক গিলে এগিয়ে গিয়ে লামিয়ার পাশে দাঁড়ালো। রাশেদ লাম্বার মাথায় হাত বুলিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, তোরা সবাই এবার চল, ওদের একটু একা থাকতে দে। রাশেদের কথা মতো সবাই বেরিয়ে গেল রুম থেকে। সবাই বেরিয়ে যেতেই আবির লাম্বার হাত ধরে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে কানে কানে ফিসফিস করে বলল, কংগ্রাচুলেশনস বউ, তুমি মা হতে চলেছ। আমি আর তাইবা খালা হতে চলেছি বলে লাফিয়ে উঠল লামিয়া। আমি আর মাহির মামা বলে চোখ জল করে উঠল তাইবের। ভাই বোনদের এমন খুশি দেখে রাশেদ হেসে উঠল। বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে ভাবতেই খুশি লাগছে। শুভ্রর বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। লামিয়ার হাসি দেখছে মুগ্ধ নয়নে। হঠাৎ লামিয়ার মাথায় চক্কর দিয়ে উঠল। নিজেকে সামলাতে না পেরে লামিয়া পড়ে যেতে নিলেই শুভ্র লামিয়ার কাজ জড়িয়ে ধরল। লামিয়া নিবু চোখে শুভ্রর দিকে তাকাতে দেখল শুভ্র রাগের চোখে তাকিয়ে আছে তার দিকে। লাবিব চোখ ছোট ছোট করে বলল, কি ব্যাপার, তুই আবার ঘুরিয়ে পড়ে যাচ্ছিস কেন? লামিয়া লাবিবের দিকে তাকিয়ে বলল, জানি না। লাবিব মুখে হাত দিয়ে বলল, তার মানে শুভ্র তুই? বলার আগেই শুভ্র দাঁত চেপে বলল, স্টুপিড, ওর শরীর দুর্বল তাই ওর মাথা ঘোরাচ্ছে। শুভ্রর কথা শুনে লাবিব টেনে টেনে বলল, ও আগে বলবি না, আমি তো ভেবেছিলাম তোরাও সুখবর শোনাতে চেয়েছিস আর যাচ্ছিস। লাবিব, তুই যদি আর একটা বাজে কথা বলছিস তো তোর মুখ আমি ভেঙে দিব। লাবিব শুভ্রর কথা শুনে বলল, তাই? এই গল্পটা দেওয়ার আগে কোনো কিছু বলি নাই, তার জন্য আমি সরি। আসলে আমি নিজে ভুলে গেছিলাম যে আজকে লেখিকাপুর পর্ব দেওয়ার কথা, উনি 1 ঘন্টা আগে দিছে দেখছিলাম। তো আমার তো রাত জায়গার অভ্যেস আছে, তো আমার হঠাৎ মনে পড়ছে রাতের 2টায় যে উনি তো গল্প দেওয়ার কথা, গিয়ে দেখি দিছে সত্যি। তো আমি ভয়েস দিয়ে দিলাম, তোমাদেরকেও দিয়ে দিলাম। আর আজকে আরেকটা পর্ব আসবে এই গল্পটার, সবাই একটু অপেক্ষা করবা। আর আমার মনে নাও থাকতে পারে, আমি কয়েকটা গল্প দিতেছি, প্লিজ সবাই আমাকে মনে করাই দিবা কমেন্ট করে হলেও।